নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি শুলি, আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে স্টার্ট করলাম এখন থেকেই। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সকালে প্রায় 5:30টার দিকেই উঠেছি। সকালবেলা উঠে সব বাসি কাজ সেরে আজকে স্নান সেরে নিয়েছি আর জামা কাপড়গুলো আগে শুকো দিয়ে দিচ্ছি। আমার যেহেতু গ্রামের দিকে বাড়ি, আপনারা দেখে বুঝতেই পারছেন বাইরেটা কত সুন্দর, সবুজ আর সবুজ। স্নান করে জামা কাপড়গুলো শুকো দিয়ে একেবারে চলে আসলাম কল পাড়ে। কল থেকে একটু জল তুলে নিচ্ছি। এবার আমি ঠাকুর ঘরের জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ আগেই আমার স্নান করার পরে আমি সবসময় চেষ্টা করি আমার ঠাকুর সেবা দেওয়ার পরেই বাদ বাকি কাজগুলো করার। এই তো তুলসী মন্দিরে আগে জল দিয়ে দিচ্ছি, তারপরে মনসা মন্দির রয়েছে সেটাও আপনাদের দেখাবো ওই যে পেছনটায়। আর এই যে মন্দিরের উপরেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট তুলসী গাছের টব, এটা না আমি লাগিয়েছি জানেন তো, কদিন বৃষ্টি হয়েছে এই টবে লাগিয়েছি। এইটা আমি ঠাকুর ঘরের সামনে রাখবো, তাই ওইটা আমি এইখানেই লাগিয়েছি। আর এই যে আমার মনসা মন্দির, তো আমি তুলসী মন্দিরে আর মনসা মন্দিরে দুই থানেই আমি আগে জল ঢেলে নিয়েছি। এরপরে আমি ফুলটা তুলে নেব, নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। আমার তো তেমন ফুল গাছ নেই, তাও যা আছে মোটামুটি আমার ঠাকুরের আসন অন্তত ভর্তি হয়ে যায়। আর সবই সাদা ফুল, শুধু এই যে গেটের সামনে যে ফুল গাছটা এটা হয়েছে হলুদ কালারের ফুল। আমার না ফুল তুলতে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। সকালবেলা এই যে ফুলের ঝুড়ি নিয়ে ফুল তোলা, এটা না খুব ভালো লাগে আমার। তো চলুন তাহলে ফুলগুলো আমি ঝটপট করে এখন ঘড়ির কাঁটায় ওই বাজে সকাল 6টা 10-15 জানেন। আজকে সকালবেলা এত রোদ উঠেছে, 2-3 দিন থেকে বড্ড গরম পড়েছে। আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিল জানেন, বেশ রোদ উঠেছে। পরশু দিনও যেন কি গরম ছিল, কালকেরও। আর আজকে দেখেছেন এই সকালে এত রোদ উঠে গেছে। তো এই যে আমি এতগুলো ফুল তুলেছি, তাহলে চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুর ঘরে এসে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভাবলাম আমার সকল বন্ধুদের আমার ঠাকুরের আসনটা আমি সবাইকে শেয়ার করি, আমার ঠাকুর ঘরটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। চা বানিয়ে নিয়েছি আমি আর আপনাদের দাদাভাই খাবো। মাকে আগে লিকার চাটা বানিয়ে দিয়েছি। মার যেহেতু একটু সুগার রয়েছে আর মার না প্রচণ্ড অ্যাসিড হয়, তাই মাকে লিকার চাই দিই। তো মাঝে মধ্যে মাকে একটু দিই দুধ চা খেতে। একটু তো দুধ চা খেতে সবারই ভালো লাগে। তো মায়ের অসুবিধার কারণেই মাকে দুধ চা দেওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে আমি একটু মাঝে মধ্যে খেতে দিই। তাও মা খেতে চায় না, আমি জোর করেই বানাই যে একটু আধটু খাও। তো আজকে আমি আর আপনাদের দাদাভাই চা খেয়ে নিচ্ছি বসে বসে। মা আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আপনাদের দাদাভাই একটু বাজারের দিকে গিয়েছিল, নিয়ে এসছে মাছ সবজি। তো আসার পথে ভাবলাম যে একটু বলি রুটি আনতে, অনেক দিন ডিম রুটি খাওয়া হয় না। তো ভাবছিলাম ডিম টোস্ট বানাবো, তো আপনাদের দাদাভাই বললো ডিম টোস্ট খাবে না, একটু ডিম সিদ্ধ করে নিয়েছি আর রুটিটা সেঁকে নিচ্ছি। সকালবেলা এরকম হালকা কিছু খেলেই ঠিক আছে, ভারী কিছু খেলে না পেটটা ভার হয়ে গেলে আমার আর কাজকর্ম করতে ভালোই লাগে না। তো জানি অনেকে ভাত খায়, কিন্তু জানেন সকালবেলা আগে করে খুব ভাত খেতাম। ছেলে যেহেতু স্কুলে যেত, ওর জন্য সকাল সকালে রান্না করতেই হতো আমাকে। তো আগে করে না ভাত খেয়ে নিতাম, আর এখন না আর ভাত খাই না জানেন। ভাত খেলে না আর কাজকর্ম করতে ভালো লাগে না, আলসে লাগে। তো এখন করে ওই হালকা খাবার খাওয়ারই চেষ্টা করি। এই যে কলাটা নিয়ে এসেছিলো ঝুড়িতে রেখে দিলাম, আর ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিয়েছি। একেবারে গরম দেখেছেন, ধোয়া উঠছে। তো ডিম দুটো ছাড়িয়ে নিলাম, আর এই যে আমরা দুজনাই খাবো। জানেন আজকে একটু প্ল্যান করেছি যে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরে সব মশলার মানে ডিবা ঝুড়ি টুড়িগুলো এগুলো না একটু ধোবো, কেননা অনেক দিন হয়ে গেছে, একটু তেল চিটে মতো লাগছে কেমন। তো ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নেব, নিয়ে তারপরে ওই কাজগুলো কমপ্লিট করব। তো এই গরমে আর ভালো লাগছে না জানেন। তো বাইরেই চলে এসেছি, কারেন্টটা চলে গিয়েছে। এই গরমে যদি কারেন্ট চলে যায় কত যে কষ্ট, তো সে কি বলবো। তো বাইরেই চলে আসলাম, আমরা দুজনা বাইরে বসেই খেয়ে নেব একসাথে। এদিকে আপনাদের দাদা ভাই খাচ্ছে, ও খেয়ে আবার ওর কাজে বেরিয়ে যাবে, আর আমি খেয়ে আমার কাজে লেগে পড়বো। রান্নাবান্নাগুলো বাকি রয়েছে ওগুলোই করব। তো মাছ টাছ কাটা ধোয়ার কোনো ব্যাপার নেই, তো ওগুলো সব ধুয়ে কেটে গুছিয়েই রেখেছি আগে থেকে। তো এখন শুধু খাওয়ার পরেই রান্নাটা ঝটপট বসিয়ে দেবো। তাহলে চলুন আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে রান্নাঘরে যাব।
চলে আসলাম রান্নাঘরে আর রান্না বান্না করে নেব ঝটপট করে। তো এদিকে রয়েছে চিংড়ি মাছ ভাজা, কুচি চিংড়ি ভাজা, আর ইলিশ মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। আর ওই কুচো চিংড়িটা দিয়ে আজকের উচ্ছে আলুর ঝোল করব, তেমন বেশি কিছু রান্না করব না। আর এদিকে ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে আগে মাছটা ভাজার পরে যেই তেলটা ছিল ইলিশ মাছের, সেই তেলেই আগে বেগুনগুলো ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আজকের আলু বেগুনের পাতলা ঝোল করব ইলিশ মাছ দিয়ে। কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। মাছের ঝোলটা হয়ে গিয়েছে, এদিকে উচ্ছে আলুটা ধুয়ে নিচ্ছি। উচ্ছে আলুর ঝোলটা রান্না করলেই আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। আজকে তেমন বেশি কিছুই করিনি, একেবারে সিম্পল রান্না বান্নাই রেখেছি আজকে দুপুরে। এই গরমে একটু উচ্ছের ঝোল খেলে না বেশ ভালোই লাগে জানেন। আর আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের না গায়ে এই র্যাশ ট্যাশ বেরিয়ে যায়, ওই কারণে একটু উচ্ছের ঝোলটা খাওয়াই হয় আমাদের। এই তো একেবারে আমার উচ্ছের ঝোলটা রান্না হয়ে গেছে, একটু ঝোল ঝোল করেছি। ব্যাস রান্না বান্না করে গুছিয়ে নিয়েছি, এগুলো সব মিটকেসে একেবারে ঢুকিয়ে দিলাম। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। চলুন তাহলে আজকে একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, রান্নার পরে আমার রান্নাঘরের এই অবস্থা। তো ভাবলাম যে না, আগে রান্নাঘরটা পরিষ্কার করব না, আগে মশলার ডিবাগুলো ধুয়ে গুছিয়ে রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে এই থালা বাসনগুলো ধোবো। কেননা যা রোদ্দুরে তেজ, মনে হয় ওই 5-10 মিনিটে শুকিয়ে যাবে ডিবাগুলো। তো ভাবলাম যে আগে ডিবা ডাবাগুলো ধুয়ে শুকো দিই, রান্নাঘরটা পরিষ্কার করতে করতে এগুলো শুকিয়ে গেলে এগুলো তাহলে একদম জায়গা মতো গুছিয়ে রেখে দেওয়া যাবে। আর রোদ উঠেছে দেখেছেন, এই রোদে বসতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। কিন্তু ঘরে বসেও তো ধোয়া যাবে না, পুরো রান্নাঘরটা জলে জলাময় হয়ে যাবে। তাই বাইরেই চলে আসলাম একেবারে, এগুলো ধুয়ে তারপরে রোদে দিয়ে দেব। আর জানেন তো, সকালবেলা এতটাই গরম ছিল আর এখন তো আরও গরম। এই তীব্র গরমে সকাল 5:30 থেকে 12টার মধ্যে আমার সংসারের কাজগুলো এইভাবেই আমি কমপ্লিট করে গুছিয়ে নিলাম। কেননা এরপরে যা রোদ্দুরে তেজ, মনে হয় না আর বাইরে বেরোনো যাবে। এখনই দেখছি কলের চাতালটা কি গরম হয়ে গিয়েছে জানেন। খালি পায়ে চলে এসেছি, তাও একটু জল ঢেলে নিয়েছি, তাও পায়ে একটু তাপটা কম লাগছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলার কৌটোগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। এবার ভাবলাম একটু রোদ্দুরে রেখে দিই, যেহেতু ভেতরগুলো ধুইনি, শুধু একটু ওপরগুলোই ধুয়ে দিয়েছি জানেন। তো ওই কারণেই ভাবলাম যে আর অত সময় লাগবে না, হয়ে যাবে ঝট করে। আর এদিকে আমি রান্নাঘরে এসে আগে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নেব। আর ওভেনের যা অবস্থা আমার, তেল টেল পুড়ে একদম চদর বদর হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ওভেনটা আজকে একটুখানি সাবান আর কসবা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তারপরে বেসিনটাও আমি একটুখানি সাবান আর কসবাইট দিয়ে ধুয়ে নিচ্ছি, ঘষে নিচ্ছি। কেননা এই স্টিলের বেসিনে তো দেখবেন একটা জলের ছোপ ছোপ দাগ থেকেই যায়। তো আমি ওই কারণে চেষ্টা করি থালা বাসন ধোয়ার পরে এরকম পরিষ্কার করে ধুয়ে কাপড় দিয়ে মুছে রাখতে, তাহলে না আর এই দাগটা আর পড়ে না। দেখুন কত সুন্দর চকচক করছে। তো আপনারাও এরকম ধুয়ে রাখবেন, দেখবেন তাহলে আর জলের দাগটা থাকবে না। তারপরে একেবারে ওভেনটা মুছে নিচ্ছি। আজকে বললাম না, একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করব। কেননা রান্নাঘরে না এত রান্না করলে তেল চিটে হয়ে যায়, আর ওভেনের তো অবস্থাই থাকে না। আপনারা তো যারা যারা গৃহিণীরা রান্না করেন সবাই জানেন তেল ছিটকায়। প্রত্যেকটা দিনই পরিষ্কার করে মুছতে হয়, কিন্তু যখন বেশি তেল পড়ে তখন আমি চেষ্টা করি সাবান দিয়ে ক্লিন করার। তো রান্নাঘরটা একেবারে পুরো ক্লিন হয়ে গিয়েছে। এবার চলুন, ডিবাগুলোও শুকিয়ে গেছে, এগুলো ঢুকিয়ে নিই। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পরিবারে নতুন আছেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।